পিএ থেকে বসের বউ। শ্রীজাতা, আর কত পড়ে পড়ে ঘুমাবি, এবার ওঠ, কত বেলা হয়ে গেছে সে খেয়াল আছে? ঘুমাতে দাও, একটা ভালো স্বপ্ন দেখছি, এখন যাও তো। আজ না তোর ইন্টারভিউ ছিল, সেটা কি তুই ভুলে গেছিস? হ্যাঁ জানি, মনে আছে আমার, একটু আগে থেকেই বেরোবো, 8:30 বাজলেই আমাকে ডেকে দেবে। ও আমার নবাব নন্দিনী, ঘড়িতে 8:30 আগেই বেজে গেছে, এখন 9টা বাজে। চমকে উঠে সৃজিতা এক লাফে উঠে বসে, তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, কি 9টা বাজে এখন? তুমি আমাকে আগে ঘুম থেকে তোলনি কেন? তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না দেখছি। কাল রাতেই তো বলেছিলাম আজ আমার ইন্টারভিউ আছে, এক বলি আর এক করো। ধুর, ভালো লাগে না। বকবক করতে করতে বাথরুমে চলে যায়। তারপর রেগে গিয়ে কাকুলি দেবী বলে, সেই সব তো এখন আমার দোষ। ঘুম থেকে তোলার বিনা স্যালারি চাকরি নিয়েছি কিনা? সেই সকাল 7টা থেকে ডাকছি, ওঠার কোনো নাম নেই। কেউ যদি ইচ্ছা করে ঘুমায়, তাহলে আমার কি করার থাকতে পারে, সেটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। কাকুলি দেবী রাগে গজ গজ করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। সুজাতা ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে চলে আসে। কাকুলি দেবী ব্রেকফাস্ট নিয়ে টেবিলে বসেছিলেন। শ্রীজাতা না খেয়ে বেরোতে গেলেই মায়ের ডাকে দাঁড়িয়ে পড়ে। মনে মনে, একেই দেরি হয়ে গেছে, তার উপর আরো দেরি না করলে চলছে না। বলো কি বলবে? এত কষ্ট করে খাবারটা করেছি, খেয়ে যা। শুধু মুখে বাড়ি থেকে বেরোতে নেই। দেরি হয়ে যাচ্ছে আমার। যত দেরি হোক, না খেয়ে যদি বাইরে বেরিয়েছো তাহলে আর বাড়িতে ঢুকতেই দেব না আজকে। আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বসে শ্রীজাতা। তারপর তাড়াহুড়োতে নাকে মুখে গিলে বলে, হয়ে গেছে আমার খাওয়া। বাড়ি থেকে বেরোনোর আগে কাকুলি দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে স্কুটি নিয়ে রওনা দিল ইন্টারভিউ দেওয়ার জন্য সেই অফিসের দিকে। ট্রাফিক জ্যামে আটকে আছে শ্রীজাতা। স্কুটিতে বসে অপেক্ষা করছে কখন রেড সিগন্যালটা গ্রিন হবে। হঠাৎ করে একটা সাদা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দেয় শ্রীজাতার স্কুটিতে। আদিত্য ফোনে কথা বলতে বলতে ড্রাইভ করছিল, হঠাৎ করে ব্রেক করতে গিয়ে স্কুটিতে ধাক্কা লেগে যায়। এদিকে শ্রীজাতা স্কুটি থেকে নেমে গাড়ির কাঁচে নক করলে অপর পাশ থেকে গাড়ির চালক কাঁচ নামিয়ে নিলে শ্রীজাতা বলে, এটা আপনি কি করলেন? চোখ দুটো কি মাথার পিছন দিকে আপনার? নাকি অন্ধ? চোখে দেখতে পান না? আপনি তো দেখছি নিঃশব্দে মানুষ মেরে ফেলবেন। দোষ করে গাড়ি থেকে পর্যন্ত নামেননি। আদিত্য দেখল একটা সাদা চুড়িদার পরা ছিমছাম বর্ণের মেয়ে। উচ্চতা ওই 5 ফুট। চোখে গোল ফ্রেমের চশমা। চুলটা বেশ স্টাইল করে বাঁধা। হেই লিসেন, তুমি জানো আমি কে? না, জানি না। আর জানার ইচ্ছাও নেই। হাতে একটা টাকার বান্ডিল তার দিকে এগিয়ে দিয়ে আদিত্য বলে, নাও, যা দিচ্ছি এতে তোমার নতুন স্কুটি হয়ে যাবে। ও
ও হ্যালো মিস্টার, আপনি টাকার গরম কাকে দেখাচ্ছেন? শুনুন, টাকা দিয়ে আমাকে কিনতে আসবেন না। আদিত্য মনে মনে ভাবে, এই মেয়ের মাথায় সমস্যা আছে নাকি? দেখতে তো গোলাপের মতো সুন্দর, তবে কাটার জোর আছে দেখছি। মুচকি হাসে আদিত্য। কি হলো, চুপ করে গেলেন কেন? বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। হনুমান কোথাকার। তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তুমি দেখতে সুন্দরী হলেও তোমার ব্যবহার অত্যন্ত খারাপ। দেখুন, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। এদিকে ট্রাফিক সিগন্যালে সবুজ আলো জ্বলে উঠতেই শ্রীজাতা মুখ বাঁকিয়ে স্কুটি নিয়ে চলে গেল। আদিত্য এখনো হা করে তাকিয়ে আছে। আশেপাশে গাড়ি চলার শব্দে ঘোর কাটে আদিত্যর। পাশে তাকিয়ে দেখে শ্রীজাতা নেই। রাগে চোখ দুটো লাল হয়ে গেছে আদিত্যর। আদিত্য হাতের মুঠো শক্ত করে বলে, একবার তোমাকে হাতে পায়, তারপর দেখাবো মজা। শ্রীজাতা অফিসে বসে আছে অনেকক্ষণ হলো। আদিত্য কিছুক্ষণ আগেই করিডোর দিয়ে নিজের কেবিনে গেল, তবে কেউ কাউকে দেখতে পায়নি। সবাই ইন্টারভিউ দিতে যাচ্ছে আর ফিরে আসছে বিরস মুখে। শ্রীজাতার এবার টেনশন হতে শুরু করেছে। একটি মেয়ে শ্রীজাতার নাম ধরে ডাকতেই শ্রীজাতা উঠে দাঁড়িয়ে মেয়েটির পিছু পিছু একটি রুমের দিকে এগিয়ে গেল। তুমি ভেতরে যাও, এই বলে মেয়েটি চলে গেল। রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করল শ্রীজাতা। ব্লু স্যুট পরা সামনে এক 6 ফুট লম্বা ব্যক্তি চেয়ারে বাঁ হাত রেখে পিছন ঘুরে দাঁড়িয়ে থেকেই বলল, বসুন। তারপর সামনে ঘুরে মেয়েটিকে দেখে আদিত্য অবাক হয়ে যায়, তবে নিজেকে স্বাভাবিক করে বলে, দেখি আপনার ডকুমেন্টস। দেখে নিয়ে বলে, ওকে, তুমি কাল থেকে আমার বিয়ে। এই পেপারে একটা সই করো। শ্রীজাতা না পড়েই সই করে দেয়। আদিত্যর মুখে একটা রহস্যের হাসি খেলে যায়। পাখি তাহলে নিজে এসে ধরা দিয়েছে, কিন্তু এই খাঁচা থেকে আর বেরোতে পারবে না। পরের দিন যথাসময়ে অফিসে যায় শ্রীজাতা। নিজের কেবিনে বসতেই দেখলো একগুচ্ছ ফাইল রাখা, তার সাথে ছোট একটা চিরকুট। তাতে লেখা ছিল, 1 ঘন্টার মধ্যে ফাইলগুলো কমপ্লিট করে আমার কেবিনের এসো। একটা ফাইল খুলে দেখতেই ওর মনে হলো, এতগুলো ফাইল কিভাবে কমপ্লিট করব আমি। একটা হবে কিনা তাই সন্দেহ। 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আসেনি দেখে আদিত্যর মাথাটা গরম হয়ে যায়। তখনই শুনতে পায়, মে আই কাম ইন স্যার? ইয়েস। শ্রীজাতা কেবিনে আসা মাত্র তাকে দেয়ালের সাথে আটকে ধরে আদিত্য, আর বলে,
আমার কথার তোমার কাছে কোনো গুরুত্ব নেই। কাল থেকে তোমার মুখ যেন না দেখি। আসলে হয়েছে কি, একটু আগে একজন লোক ফোন করে আদিত্যর মাথা বিগড়ে দিয়েছে। তার জন্য পুরো রাগটাই উপচে পড়ল শ্রীজাতার উপর। শ্রীজাতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। মাত্র 2 মিনিট দেরি করার জন্য এই কথাটা উনি আমাকে বলতে পারলেন। চোখের জলটা মুছে বলে, আমি এই কাজ আর করব না। সেটা তো হবে না এখন। কাল তো তুমি নিজে পেপারে সাইন করেছো। তাতে স্পষ্ট লেখা আছে 1 বছর তোমাকে এখানে কাজ করতেই হবে, অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারবে না। আদিত্য ছেড়ে দিতেই চলে যায় শ্রীজাতা। সেদিন আর তেমন কিছু ঘটনা ঘটেনি। তবে পরপর 2 দিন শ্রীজাতা অফিস যায়নি। এই 2 দিন আদিত্য যে কিভাবে কাটিয়েছে তা সে নিজেই জানে। বুকের ভিতরে চিনচিনে ব্যথা অনুভব করছে। বলা বাহুল্য, শ্রীজাতার কান্না ভেজা মুখটা বারবার মনে পড়ছে আদিত্যর। খবর নিয়ে জানতে পারে সেই দিনই বাড়ি ফেরার পর শ্রীজাতার মায়ের হার্ট অ্যাটাক হয়। ওর বাবা নেই, একা একটা মেয়েকে কিভাবে সামলাবে সেই চিন্তায় দিশেহারা তার মা। খবর নিয়ে আরো জানতে পারে ওর এক মামা বিয়ের ব্যবস্থা করেছে। বিয়ের দিন পাত্রপক্ষ আরো পণ চাইলে বিয়ে আটকে যায় শ্রীজাতার। বিয়ে ভাঙ্গার এই খবরটা আদিত্যর কাছে যেতেই ছুটে চলে যায় শ্রীজাতার বাড়ি। শ্রীজাতার মুখ দেখে বড় মায়া হয়। সেই সময় আদিত্য শ্রীজাতাকে বিয়ে করে লগ্নবস্টার হাত থেকে বাঁচায়। প্রেস মিডিয়া এই ব্যাপারটা নিয়ে অনেক জল ঘোলা করেছে। যত পেরেছে মশলা মিশিয়ে খবর তৈরি করেছে। তবে সেই দিকে আদিত্যর কোনো মাথা ব্যথা নেই। সে যে তার শ্রীজাতাকে আর একটু হলেই হারিয়ে ফেলেছিল। 2 বছর পর ওদের সুখের সংসার। একটি ছোট মেয়ে হয়েছে ওদের। এখন ওরা আরো খুশি। সমাপ্ত।